ঠিক আছে, তাহলে এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কি, ইস্যু অফ ডিবেঞ্চার। দেখ, ইস্যু অফ ডিবেঞ্চার ফর কনসিডারেশন আদার দেন ক্যাশ। ঠিক এরকমই একটা টপিক, যদি ভুলে গিয়ে থাকিস করেছিস তো, এরকমই একটা টপিক যখন ইস্যু অফ শেয়ার শিখিয়েছিলাম তখন করেছিলাম। কি বলেছিলাম, আজকে একটা কোম্পানি, ধর আমার একটা কোম্পানি আছে, কিন্তু আমার ধর একটা বিশাল, ধর বর্ধমানের মতন সাইডে একটা বিশাল বড় ল্যান্ড পড়ে আছে, শুনছিস তো, কিন্তু আমার বিজনেস কোম্পানির কাজে লাগবে, ধর ফ্যাক্টরি ওখানে তৈরি করবো, লাগবে। জমির মালিকের সঙ্গে আমি কন্ট্যাক্ট করলাম, আমি বললাম তোমার জমিটা আমি কিনতে চাই, তুমি কি বেচতে চাও? বলছে হ্যাঁ বেচবো। বলছে কত টাকা? বলছে 3 কোটি টাকা জমিটার দাম। আমি বললাম ওয়েট করো, কাউকে বেচো না, আমি কিনবো আজ থেকে 3 মাস পর। বললো ঠিক আছে, ঠিক আছে আমি রাজি। জমির মালিকও বললো, ল্যান্ডলর্ডও বললো আমি রাজি। 3 মাস পর আমি গেলাম, আমি বললাম দেখো আমি তো টাকা জোগাড় করতে পারিনি, কিন্তু তোমাকে প্রমিস করছি তোমাকে 1 টাকাও ঠকাবো না। বলছি তোমার কি ইচ্ছা হয় তোমার কোনো কোম্পানির মালিক হতে? বলছি সে তো বহুদিনের ইচ্ছা মালিক হওয়ার, হবো মালিক। বলে তাহলে কাজ করো, তোমার যে 3 কোটি টাকা, তোমাকে আমি 3 কোটি টাকা দিতে পারবো না, তোমাকে আমি 1 কোটি টাকা দিয়ে দিচ্ছি চেক, 1 কোটি টাকা চেক দিয়ে দিচ্ছি। 1 কোটি টাকা তো ক্যাশ দেবো না, 1 কোটি টাকা চেক দিচ্ছি, বাকি যে টাকা আছে 2 কোটি টাকা, 2 কোটি টাকা তোমাকে শেয়ার দিয়ে দিচ্ছি। এটা যখন শেয়ার শিখেছেন তখন বলেছিলাম, এটাকে বলতো ইস্যু অফ শেয়ার। দেখ, ইস্যু অফ শেয়ার ফর কনসিডারেশন আদার দেন ক্যাশ, মানে কারোর থেকে যদি জমি নিই তাকে তো পেমেন্ট করতে হবে কিছু, এর বদলে তো কিছু পেমেন্ট, ওর থেকে নিলাম জমি, তার বদলে তোকে পেমেন্ট করতে হবে। তার বদলে যে পেমেন্ট করবো ক্যাশ টাকা ছাড়া, ক্যাশ টাকা ছাড়া যেটা পেমেন্ট করবো শেয়ার। বলে তোমাকে আমি কোম্পানির, তোমার জমি আমি নিলাম, আমার কোম্পানির মালিক হয়ে গেলে তুমি, এই হলো। আর আজ করছি ডিবেঞ্চার। স্যার কনসেপ্ট একই কনসেপ্ট। আমি মনে করছি তোমার থেকে জমিটা নিলাম, তোমার থেকে 3 কোটি টাকা জমিটা নিলাম, এখন আমার কাছে টাকা নেই, আমি তোমাকে আমার কোম্পানির ডিবেঞ্চার হোল্ডার বানিয়ে দিলাম। মানে কি, আমি মনে করছি তোমার থেকে আমি লোন নিয়েছি, 5 বছরের মধ্যে তোমার লোনটা ফিরিয়ে দেবো, যতদিন না পর্যন্ত লোনটা শোধ করতে পারবো, ততদিন তোমাকে আমি ইন্টারেস্ট দিতে থাকবো। ঠিক আছে তো? তো কোম্পানি যে সবসময় যে শেয়ারই কিনবে এমন কোনো, ডিবেঞ্চারও হয়। শেয়ারে যেমন কি, শেয়ারে যদি প্রফিট হয় তখন ওরা ডিভিডেন্ডের বারটা পাবে, কিন্তু ডিবেঞ্চার কি, প্রফিট হোক লস হোক ওতে ইন্টারেস্ট দিতেই হবে। তো অনেকে ডিবেঞ্চারে টাকা লাগায়, জিনিসটা বুঝতে পারছিস? আমি বারবার বলছি, শেয়ারে যদি এই কনসেপ্টে জানা থাকে, এখানে করা কোনো ব্যাপার না। যতদিন না পর্যন্ত আমি লোন শোধ করতে পারবো, যার জমির মালিকের থেকে নিয়েছি, ধর 3 কোটি টাকা, 3 কোটি টাকা জমি নিয়ে নিই, জমিটা আমার কাছে, উপরন্তু আমি দেখিয়ে দিয়েছি ওই জমির মালিকের নাম, মানে ঠিক আছে, ওর থেকে ওকে আমি এতগুলো ডিবেঞ্চার দিয়ে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি। অ্যাট দ্য টাইম 5 বছর বা 10 বছর টাইম চেয়েছি, 10 বছর পর টাকাটা যখন শোধ করে দেবো, তাহলে ডিবেঞ্চার আর থাকবে না, বুঝলেন? তাহলে আমার জমিটা আমারই নিজের হয়ে গেল। তো এই বলেছে। তো দেখ, একটা অঙ্ক করি, অঙ্ক করতে করতে জিনিসটা বোঝা যাবে। জিনিসটা বুঝতে পারলি কনসেপ্টটা? আলাদা কিছু নয়। স্যার তাহলে জার্নাল কেমন হতে পারে? সাপোজ ধর ওই জমির মালিকটার নাম ধর রাম, রামের থেকে ধর আমি 3 কোটি টাকার ল্যান্ড কিনেছি, তাহলে আমার বিজনেসে কি এসছে? ল্যান্ড এসছে। তাহলে ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট টু কার থেকে এসছে? রামের থেকে এসছে, হয়ে গেল ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট টু রাম। এবার রামকে তো পেমেন্ট করতে হবে, রামকে 3 কোটি টাকা পেমেন্ট করতে হবে, কিন্তু আমি তো টাকা দিতে পারছি না। তখন আমি কি করলাম, রামকে বললাম দেখো তোমাকে আমার কোম্পানির ডিবেঞ্চার হোল্ডার বানিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি মনে করছি তোমার থেকে, তুমি আমার কোম্পানিতে লোন দিয়েছো, লোন নিয়েছি, তোমার থেকে লোন নিয়েছি, তাহলে কি করবো, রামকে পেমেন্ট করতে হবে। তখন রাম অ্যাকাউন্ট ডেবিট 3 কোর টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ঠিক আছে তো? তো শেয়ারের মাধ্যমেও হতে পারে, ডিবেঞ্চারের মাধ্যমেও হতে পারে। ঠিক আছে? যদি শেয়ার ইস্যু বলে লিখবো টু শেয়ার ক্যাপিটাল, যদি ডিবেঞ্চার ইস্যু বলে টু ডিবেঞ্চার। ব্যাস, এই তো অঙ্ক, আর কিছু নেই, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। এটা অঙ্কটা এক্স লিমিটেড পারচেসড আ মেশিন costing rupees 99,000. Costing rupees 99,000. Payable by issue of payable by issue of 10% debentures. 10% debentures of rupees 100 each at, ঠিক আছে,
100 ইচ, ঠিক আছে। এবার কোশ্চেন দিয়েছে যদি ইস্যুটা যদি তিনটে কেস বলেছে, কেস 1 বলে যদি ইস্যুটা যদি পারে হয় তাহলে কি হবে, কেস 2 বলেছে ইস্যুটা যদি 10% প্রিমিয়ামে হয় তাহলে কি হবে, কেস 3 বলেছে ইস্যুটা যদি 10% ডিসকাউন্টে হয় তাহলে কি হবে। দেখ ভালো করে মন দিয়ে শোন, আমি কি বলেছিলাম, কোম্পানি অ্যাক্ট 53 কি বলছে, লেটেস্ট কোম্পানি অ্যাক্ট, মানে কোম্পানি অ্যাক্ট যে নতুন চালু হয়েছে 2013 সালে, সেখানে 2013 সালে পরিষ্কারভাবে বলা হয়েছে কোম্পানি অ্যাক্টে 53-তে কোনো কোম্পানি শেয়ার কখন ডিসকাউন্টে ইস্যু করতে পারে, কিন্তু ডিবেঞ্চার ডিসকাউন্টে ইস্যু করতে পারে। তো এখানে কোশ্চেনটা পর একদম ইজি কোশ্চেন দিয়েছে, এরকম তোকে জার্নাল এন্ট্রি করতে দিয়েছে। বলেছে একটা কোম্পানি মানে এক্স কোম্পানি মেশিন কিনেছে 99,000 দিয়ে। কি কিনেছে একটা কোম্পানি, এক্স কোম্পানি কি কিনেছে, একটা মেশিন কিনেছে 99,000। তাহলে এক্স কোম্পানির কাছে কি এসছে, মেশিন এসছে, মেশিন এসছে মানে মেশিন বেড়েছে, মেশিন অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট করবো 99,000। এখন প্রশ্ন হলো মেশিনটা কার থেকে কিনেছে, কোশ্চেনে বলেছে কিছু, যদি না বলে দেয় কার থেকে কিনেছে তখন ধরবো ভেন্ডার, ভেন্ডার, কারণ নাম বললে নাম, নাম না বললে ভেন্ডার, ঠিক আছে। এগুলো সব আগে জানতাম কিন্তু। তাহলে কি লিখবো, বেসিক জার্নাল যেটা লেখ, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, সলিউশন আরম্ভ হয়েছে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, $99,000, ঠিক আছে, ক্লিয়ার। এটা তো বেসিক জার্নাল হলো, মেশিন কিনেছে তার জার্নাল করলাম, ঠিক আছে। তো এইবার সময় এসছে, এই যার থেকে মেশিনটা কিনেছে সে বললো তুমি তো আমার থেকে মেশিন নিয়ে নিলে, আমাকে পেমেন্ট করো টাকা। কি বলেছে, বুঝে পেবেল বাই ইস্যু অফ ডিবেঞ্চার, কি পেবেল করবো ওকে, ডিবেঞ্চার। বলছি দেখো আমার কাছে তো এখন টাকা নেই, কিছু মনে করো না, এখন আমাকে টাকা নেই, তোমাকে আমি ডিবেঞ্চার ইস্যু করে দিলাম, ঠিক আছে। ডিবেঞ্চার হয়েছে, ডিবেঞ্চার ইস্যু করেছিলাম, ডিবেঞ্চার ইস্যু করলাম। এই ডিবেঞ্চার ইস্যু তিনটে পয়েন্টে হতে পারে, পারেও ইস্যু হতে পারে, প্রিমিয়ামেও ইস্যু হতে পারে, ডিসকাউন্টও ইস্যু হতে পারে। দেখ নর্মালি এই অঙ্ক থেকে যদি বাদ দে, একটা কোম্পানি যদি ডিবেঞ্চার ইস্যু করে কোম্পানিতে টাকা আসে, তো কোম্পানি থেকে এখানে টাকা এসছে না, কি এসছে, টাকার বদলে মেশিন এসছে। তাহলে বোঝা গেল একই ব্যাপার, টাকা আসলো না। তাহলে তিনটে কেস করব, কেস 1 এটা কিন্তু বেসিক জার্নাল, কারণ বারবার এই জার্নাল টুকবো না, এটা বেসিক জার্নাল, তাহলে তিনটে কেস করব। কেস 1 যদি ডিবেঞ্চার যদি পারে ইস্যু করি তাহলে কি হবে, টাকাটা কাকে শোধ করতে হবে বল, টাকাটা কাকে শোধ করো, ভেন্ডারকে শোধ করো, ভেন্ডারকে শোধ করো। ভেন্ডার হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি কমছে, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হবে, ভেন্ডারকে ডেবিট করবো 99,000, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট করবো 99,000, ঠিক আছে। 2 যদি ভেন্ডারকে ক্যাশ টাকা দিই, শোন ক্যাশ টাকা দিলে, ক্যাশ টাকা দিচ্ছি ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। চেক দিলে চেক চলে যাচ্ছে, মানে ব্যাংকের ব্যালেন্স করে টু ব্যাংক। শেয়ার দিলে ওকে শেয়ার ইস্যু করলাম, টু শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল তো বুঝতে পারছিস স্যার। ডিবেঞ্চার ইস্যু করলে টু ডিবেঞ্চার, কারণ কি যদি একটা কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করে তাহলে কোম্পানির লোনটা ক্রিয়েট হবে, সঙ্গে সঙ্গে ব্যাংকের ব্যালেন্সও বাড়বে। কিন্তু এখানে তো আমার ব্যাংকের ব্যালেন্স বাড়ার প্রশ্ন না, তো মেশিন পেয়েই গেছে, তার বদলে ওকে পেমেন্ট করছি, কনসিডারেশন দিচ্ছি। তাহলে এখানে কি লিখবো, 2 কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল, 10% ডিবেঞ্চার, 99,000। এটার মানে কি দেখাচ্ছে, এই টাকাটা যতদিন না পর্যন্ত 99,000 শোধ করবে কোম্পানি ভেন্ডারকে, ততদিন পর্যন্ত ইন্টারেস্ট দিয়ে যাবে। এই লাইনটার মানে এটাই দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো হয়ে গেল 1 নম্বর পয়েন্ট, বোঝা গেল। কেস 1টা হয়ে গেল। তো কেস 2 করবো, এরকম অঙ্ক শেয়ারও দিতে পারি, শুধু ডিবেঞ্চারের জায়গায় শেয়ার লিখে দেবে, একই অঙ্ক হতে পারে। কেস 2 কি বলেছে, এই যে কোম্পানিটার নাম কি ছিল রে, এক্স কোম্পানি, এক্স কোম্পানি প্রিমিয়ামে ডিবেঞ্চার ইস্যু করছে, প্রিমিয়ামে। কি হয়েছে জানিস তো, বিশাল ভালো কোম্পানি, মানে খুবই ভালো কোম্পানি, রেপুটেড কোম্পানি, খুব রেপুটেড কোম্পানি, দ্য টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানি, ঠিক আছে তো, বা উইপ্রো কোম্পানি, যে কোনো একটা কোম্পানি। তো টাটা কোম্পানি ধর পার্টিকুলার ভেন্ডার থেকে 99,000 একটা মেশিন কিনে নিয়েছে। এবার বলছে দেখো আমি তোমাকে টাকা দিতে পারবো না, এখন আমি শেয়ারও দিতে পারছি না, তোমাকে আমি ডিবেঞ্চার ইস্যু করে দিচ্ছি, কিন্তু তুমি অন্য কোম্পানি ডিবেঞ্চার কিনতে যাও, কোনো অসুবিধা নেই, তুমি শেষ পর্যন্ত তুমি তোমার টাকাটা ফেরত পাবে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আমার কোম্পানি টাকা তুমি ফেরত পাবে। তুমি সবাইকে জিজ্ঞাসা করে দেখো টাটা কোম্পানি কত নাম ডাক আছে, বললো হ্যাঁ হ্যাঁ টাটা কোম্পানিতে টাকা লাগাবো, যতই প্রিমিয়ামে ডিবেঞ্চার ইস্যু করুন, ভালো কোম্পানি প্রিমিয়ামে ইস্যু করবেই, ঠিক আছে তো। তাহলে বুঝতে পারছিস তো গল্পটা, তাহলে প্রিমিয়ামে ইস্যু কেন হলো বুঝতে পারছি, আগের ক্লাসেও বলেছিল। তাহলে অ্যান্সার কি লিখবে এখানে, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ কি না,
99,000 টু 10% ডিবেঞ্চার, তাই তো? সরি সরি। আর আমি কি বলেছিলাম, ডিবেঞ্চারে সবসময় কোন ভ্যালু বসাতে? ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত ছিল অঙ্কে? ফেস ভ্যালু কত ছিল? 100 করে। তাহলে একটা ডিবেঞ্চার ফেস ভ্যালু 100 করে। তাহলে এই অঙ্কটা করার জন্য তুই নিচে একটা ওয়ার্কিংস করে নে, কি লিখবো? নাম্বার অফ ডিবেঞ্চার্স। প্রতিটা অঙ্কে এটা করবে, প্রতিটা অঙ্কে তোকে করতে হবে নাম্বার অফ ডিবেঞ্চার্স। তো বল, ভেন্ডারকে কত টাকা শোধ করতে হবে? ভেন্ডারকে কত টাকা মেটাতে হবে? 99,000। কিন্তু ভেন্ডারকে 99,000 মেটাবো, কত পার্সেন্ট প্রিমিয়ামে বলেছে শোধ করবো? 10%। তার মানে এক ফেস ভ্যালু ছিল 100 টাকা, 10% প্রিমিয়াম দেবো, মানে কি 110 টাকা হচ্ছে, তাই তো? ভেন্ডারের সঙ্গে এরকমই কন্ট্যাক্ট হয়েছে। ভেন্ডারকে আমি 100 টাকা দেবো না, ভেন্ডারকে আমি ডিবেঞ্চার ইস্যু করছি কি 110 টাকা ইস্যু করছি। তাহলে ঘুরিয়ে বলতে পারি 110 টাকা যদি একটা ডিবেঞ্চার হয়, তাহলে 99,000-এ কতগুলো ডিবেঞ্চার পাওয়া যাবে? বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? 900 বোঝা গেল নাকি? আবার ভেঙে বলতে হবে না। আমি এক্স কোম্পানিকে কত টাকা শোধ করতে হবে? 99,000। কি আমার কোম্পানি যে এক্স কোম্পানি, তো সরি ভেন্ডার কোম্পানিকে, যে আমাদের কোম্পানি এক্স কোম্পানি যে ভেন্ডার কোম্পানিকে যে ডিবেঞ্চারটা ইস্যু করছে, কিসে ইস্যু করছে? প্রিমিয়াম পার ডিসকাউন্টে। কিসে ইস্যু করছে? প্রিমিয়ামে ইস্যু করছে। তার মানে কত টাকা নেবে ওর থেকে? অ্যাকচুয়ালি টাকাটা কত? 100 টাকা ফেস ভ্যালু আর 10 টাকা প্রিমিয়াম। কতটা? 110 টাকাই তো। তাহলে 99,000-ই তো 110 টাকা। বুঝতে পারলি তো? তুই বাদ দে ডিবেঞ্চারের কথা, এটা বাদ দে, মেশিন কেজি বাদ দে। ধর আজকে আমার কোম্পানির শেয়ার তোকে, আমার কোম্পানির ডিবেঞ্চার তোকে ইস্যু করবো বলেছিলেন। দেখো আমার কোম্পানি খুব রেপুটেড কোম্পানি, আমার কোম্পানির ডিবেঞ্চার কিনতে গেলে তোমাকে 100 টাকায় পাবে না, 110 টাকাই দিতে হবে। তাহলে তোর থেকে আমি নিচ্ছি কত? 110 টাকা। তো 110 টাকা দিই। 110 টাকা যদি একটা ডিবেঞ্চার হয়, তাহলে 99,000-এ কতগুলো ডিবেঞ্চার? এটাই বলা হয়েছে। তা সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, প্রিমিয়াম তো অ্যাড হয়ে যায়। কত সুন্দর ইজি করে দিয়েছি 900। তাহলে 900-এর সঙ্গে 100 করে কত হচ্ছে? এটা 90,000, হ্যাঁ কি না? কি করে হলো বুঝতে পারলি তো? 900 × 100। তাহলে বোঝ কোন দিকে কম হচ্ছে, বল কোন দিকে কম হচ্ছে? কোন দিকে কম হচ্ছে? ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিট সাইডে কম হচ্ছে। তাহলে কম হলে এটা কী হবে? আমি ডিবেঞ্চারটা ইস্যু করেছি কিসে? প্রিমিয়ামে। প্রিমিয়ামে ইস্যু করলে কী হয়? তখন তাকে সিকিউরিটিজ প্রিমিয়াম বলে। হয়ে গেল? বোঝা গেল? এটা টোকেনে, এটা টোকেনে। নেক্সট 3 নম্বরটা কেস 3। কেস 1 2 বুঝতে পারলি তো? এরকমও কোশ্চেন কখনো কখনো দেয় পরীক্ষায়, ঠিক আছে তো? কেস 3। কেস 3 কি বলছে? ধর পাতি কোম্পানি একটা, ধর একটা নর্মাল একটা কোম্পানি কোনো একটা ল্যান্ডলর্ডের থেকে ওর জমিটা কিনে নিয়েছে, ঠিক আছে তো? কিন্তু বলছে ও টাকা দিতে পারেনি, কিন্তু ও তো লাগবেই জমি, টাকা দিতে পারেনি। শেয়ারও নেই, শেয়ারও সেরকম নেই, কিন্তু ডিবেঞ্চার বা এরকমও হতে পারে। অনেক সময় কী হয় জানিস, অনেক মালিক বলতে পারে না আমি তোমার কোম্পানির শেয়ার কিনবো না, তোমার কোম্পানি তো নামটা কি নেই, রেপুটেড, আমি তোমার কোম্পানির শেয়ার কিনবো কেন, তোমার কোম্পানির ডিবেঞ্চার নেবো। কেন? ডিবেঞ্চার নিলে একটা ফিক্সড রেটে একটা ইন্টারেস্ট পাবো তো। তো বুঝতে পারছিস তো? তো সেমনি ও যখন ডিবেঞ্চার আছে, ওর কোম্পানির নামটা কি নেই তো। এবার মানে জমির মালিক বলছে আমি তোমার কোম্পানি নেবো না, তুমি টাকা দাও, তুমি হয় টাকা দাও, নাহলে আমি তোমার কোম্পানি, আমি তোমাকে বেচবোই না, আমি অন্য কাউকে, টাটা কোম্পানি এসছে ওকে আমি বেচে দেবো। তখন মালিক বললো ঠিক আছে ঠিক আছে, আমার একটা ডিবেঞ্চার মার্কেটে 100 টাকা করে ছাড়ি, তুমি আমাকে দাও, জমিটা বেচে দাও, আমি তোমাকে সবার থেকে যা নিই তার থেকে কম নেবো, ডিসকাউন্টে দেবো, তোমাকে আমি ডিসকাউন্টে দেবো। তো বললো ঠিক আছে, ডিসকাউন্টে যখন দিচ্ছ নিয়েই নি। কী বললাম বুঝতে পারছো ব্যাপারটা? গল্পটা এটাই বলে। তাহলে ওকে টাকাটা শোধ করতে হবে কত? জেনারেলি শোধ করতে হবে কত? 99,000। ডিসকাউন্টে ডিবেঞ্চার ইস্যু করছে। ডিসকাউন্টে ডিবেঞ্চার ইস্যু করলে কোম্পানির প্রফিট না লস? লস, কালকেই বললাম। তাহলে কি লিখবো? ডিসকাউন্ট অন ইস্যু ডেবিট, হ্যাঁ কি না? আচ্ছা, তোকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে শর্ট কোশ্চেন আসে, বলে সিকিউরিটিজ প্রিমিয়াম নাম তো শুনেছিস? এটা কি ধরনের? অ্যাকচুয়ালি সিকিউরিটিজ প্রিমিয়াম তো কোম্পানির প্রফিট, জানিস তো?
কি প্রফিট, এটা কি ক্যাপিটাল প্রফিট না রেভিনিউ প্রফিট বলতে পারবি? সিকিউরিটিজ প্রিমিয়াম ক্যাপিটাল প্রফিট, মাথায় রাখবে সিকিউরিটিজ প্রিমিয়াম ক্যাপিটাল প্রফিট। কারণ আরে শেয়ার ক্যাপিটাল ইস্যু করছি প্রিমিয়াম, তো ক্যাপিটাল প্রফিটই হবে। কিন্তু এখন যদি উল্টো কোশ্চেন করি তোকে, ডিসকাউন্ট, ধর এখানে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, তাহলে এটা কোম্পানির প্রফিট না লস? কি লস? ক্যাপিটাল লস নাকি রেভিনিউ লস? ক্যাপিটাল লস, মাথায় রাখবি। কি বললাম বুঝতে পারলি? এটা মাথায় ভুলবি না, কারণ কখনো যদি কোশ্চেন আসে, কেউ যদি বলে সিকিউরিটিজ প্রিমিয়াম কি, সিকিউরিটিজ প্রিমিয়াম ক্যাপিটাল প্রফিট, আর যদি বলে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার কি, ক্যাপিটাল লস, মাথায় রাখবি, ভুলবি না। কোনো জায়গায় শর্ট কোশ্চেন আসতেই পারে তোর পরীক্ষায়, ঠিক আছে? কারণ তুই ধর সিপিটি যদি যখন দিতে যাস, শর্ট কোশ্চেন থাকতেও পারে, এই সমস্ত জেনে রাখা উচিত, ঠিক আছে? তো তারপর কি লিখবো? 10% ডিবেঞ্চার সেক্টর। আমি কি বলেছিলাম, এখানে সবসময় ফেস ভ্যালু বসে। আমি জানিই না ফেস ভ্যালু কত, তুই কিন্তু বলিস না কিন্তু ফেস ভ্যালু কত, তুই কোশ্চেন পড়ে বল, কোশ্চেনে তোকে বলেই নি ফেস ভ্যালু, তুই বলতে পারবি না। তাহলে এখানে লিখবো নাম্বার অফ ডিবেঞ্চার্স, তাহলে তোকে শোধ করতে হবে কত? তোকে 99,000 তো তোকে শোধ করতে হবে। কিন্তু এই কোম্পানি, ধর আমি ডিবেঞ্চার ইস্যু করছি কিসে? ডিসকাউন্টে। তাহলে আমার কোম্পানি ডিবেঞ্চার যে কিনবে তাকে কত টাকা দিতে হবে? 10, মানে 90 টাকা দিতে হবে। বলতে 90 টাকায় একটা ডিবেঞ্চার, 99,000 কতগুলো ডিবেঞ্চার? ঠিক আছে তো? তাই তো? কত হচ্ছে দেখতো, ঠিক হচ্ছে? 1100। আগেরটা বলতে হলে আগেরটা কত ছিল রে? 900। তার ভাব কোম্পানির, মানে সরি, তো জমির মালিকের লাভ হলো না? আগেরটাই যদি হতো তাহলে ও 900 ডিবেঞ্চার পাচ্ছিল, আর এখানে 1100 ডিবেঞ্চার পাচ্ছে, লাভ না? তাহলে বুঝতে পারছিস তো? কার লাভ হলো? কোম্পানির লাভ হয়নি, কিন্তু জমির মালিকের লাভ হয়েছে। 1100 × 100, তাহলে কত হচ্ছে? 1,10,000। তাহলে কত হচ্ছে? 10,000, 1,000, 11,000। দেখ, বেশি বোঝানো যায়, অনেক সময় কনফিউশন তৈরি হয় বেশি বোঝাতে। যেমন আমি কি বললাম, অনেকে বুঝতে অসুবিধা হবে, অনেকে কোম্পানির দিক দিয়ে ভাবছে। আমি দেখ দুদিকের দিক দিয়ে বললাম, কার লাভ কার লোকসান বলে দিলাম, তাহলে বুঝতে পারলি? পুরো টপিকটা বলে দিলাম তোকে। আচ্ছা দেখ, এরপরে যে কোশ্চেনটা দিয়েছি, আগের অঙ্কটা কি বললাম? নর্মাল একটা মেশিন কেনা হয়েছে, ঠিক আছে? ক্যাশের বদলে ডিবেঞ্চার দিয়ে মেশিন কেনা হয়েছে, এরকম এন্ট্রি। আচ্ছা এমনি বলছি তোকে, একটা জার্নাল বলছি, মানে বলতে জার্নালটা কি হবে বলছে, ধর বিল্ডিং পারচেস করে জার্নাল, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিন্তু ব্যাংকের মাধ্যমে কেনা হয়। ধর বিল্ডিং কেনা হয়েছে বাই দ্য ইস্যু অফ শেয়ার, তাহলে কি বলবি? জার্নাল বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট বিল্ডিং টু শেয়ার ক্যাপিটাল। যদি বলতে বিল্ডিং কেনা হয়েছে বাই দ্য ইস্যু অফ ডিবেঞ্চার, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার। তো সুতরাং একটা বেসিক জিনিস, বেসিক জার্নাল। তো একটা কোম্পানি যখন শুধু কি একটাই অ্যাসেট কিনবে এমন কোনো কথা আছে? ও অনেকগুলো অ্যাসেট কিনতে পারে। ধর কেউ ধর বললো ঠিক আছে আমি আমার বাড়িটা বেচে দেবো, একটা কোম্পানি কিনে নিতেই পারে। কেউ একটা বললো আমি আমার ফ্যাক্টরি বেচে দেবো, কিনে নিতেই পারে। কিন্তু এমনও তো হতে পারে কোনো পার্সন আছে বললো ঠিক আছে আমার কোম্পানিটাই বেচে দেবো, হতেই পারে, অনেকেই আছে, এরকম আছে। তুই বলি এটা আছে কি না, তুই যখন একটু উঁচু ক্লাসে উঠবি অর্থাৎ গ্র্যাজুয়েশনে উঠবি, তখন দেখবি অ্যামালগামেশন বলে একটা চ্যাপ্টার আছে। সেখানে কি হয়, একটা কোম্পানি বেচে দেয়, কোম্পানি চালাতে না পারলে কোম্পানি বেচে দেয়, সেটা অ্যামালগামেশনে গিয়ে শিখবো। বা অ্যাবজর্পশন, মানে একটা কোম্পানি আর একটা কোম্পানিকে অ্যাবজর্ব করে নেয়। অ্যামালগামেশন কেমন কি হয় আমি তোকে বলছি, তো জানা এখন বিষয় নয়। দুটো কোম্পানি চালাতে পারছে না, দুটো কোম্পানি চালাতে পারছে না, আর ওর পক্ষে সম্ভব নয়। ধর একটা কোম্পানি ছিল এ কোম্পানি আর একটা কোম্পানি ছিল বি কোম্পানি, দুটো কোম্পানি চালাতে পারছে না। তখন দুটো কোম্পানি ওরা মিলে ঠিক করলো ঠিক আছে আমরা দুটো কোম্পানিটাকে একটা অ্যামালগামেট করে দেবো, অ্যামালগামেট করে নতুন একটা কোম্পানি তৈরি করবো, যার নাম হয় এবি লিমিটেড। আগে এ আলাদা ছিল, বি আলাদা ছিল, এখন হলো এবি লিমিটেড। এটাকে বলে অ্যামালগামেশন। অ্যাবজর্পশন কি ছিল, এ কোম্পানি খুবই উইক আর চালাতে পারছে না, বি কোম্পানি বললো ঠিক আছে আমি তোমার কোম্পানিকে অ্যাবজর্ব করে নিই, তোমার কোম্পানিটাকে আমি নিয়ে নিচ্ছি, তার বদলে তোমাকে আমি কিছু দেবো। এটাকে বলে অ্যামালগামেশন। অ্যাবজর্পশন গ্র্যাজুয়েশন ওটা শিখবে। তো এরকম হতে পারে, ধর একটা কোম্পানি, ধর টাটা কোম্পানি, কোনো একটা বিজনেস ডাউন যাচ্ছে, তার কোম্পানিকে পুরো তুলে নিল, ঠিক আছে, নিয়ে নিল একটা। তার সুতরাং শুধু কেউ মানে কোনো কোম্পানির শুধু অ্যাসেট, একটা দুটো অ্যাসেট কেনে না, কেউ পারে কোনো বিজনেসটাকেও কিনে নিতে পারে, পুরো বিজনেসটা টোটাল কিনে নিতে পারে। সেরকম টাইপের অঙ্ক এবার পুরো বিজনেস কিনবো, মানে বিজনেসে কি শুধু অ্যাসেটই থাকে, লাইবিলিটিও থাকে।
বিজনেস যদি অ্যাসেট থাকে না, লাইবিলিটিও থাকে। তাহলে অ্যাসেট যেমন কিনবে তার পাশাপাশি লাইবিলিটিও কিনবে। অ্যাসেট কিনলে কি হয়, মানে অ্যাসেট বাড়ছে। ধর তোর কোম্পানির বিজনেসটা আমি কিনেছি, তোর বিজনেসটা আমি কিনেছি, তার মানে তোর বিজনেস যা যা অ্যাসেট ছিল সব অ্যাসেট কোথায় আসলো, আমার কাছে চলে আসলো। মানে আমার অ্যাসেট বাড়লো, তোরটা বলছি না, আমার অ্যাসেট বাড়লো, মানে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে। তেমনি তোর লাইবিলিটিও কিনছি, তোর লাইবিলিটি মানে তুই ধর কারোর থেকে ধার ফার করেছিলি, সেই টাকাগুলো আমাকে মেটাতে হবে। তাহলে তোর লাইবিলিটি নিচ্ছি মানে আমার লাইবিলিটি বাড়ছে। তাহলে বুঝতে পারলি, অ্যাসেটগুলো ডেবিট হলো, লাইবিলিটিগুলো ক্রেডিট হলো। দেখ কি বলেছে, বলছে এক্স লিমিটেড পারচেস আ বিল্ডিং ওয়ার্থ রুপিস 1,50,000। এক্স কোম্পানি একটা বিল্ডিং কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে, প্ল্যান্ট কিনেছে 1,40,000, ফার্নিচার কিনেছে 10,000। কার থেকে? ওয়াইয়ের থেকে কিনেছে। মাথায় রাখবি, শুধু অ্যাসেটই কেনেনি, তার পাশাপাশি বলছে টুক ওভার লাইবিলিটিস, মানে ওর থেকে একটা লাইবিলিটিও নিয়ে নিয়েছে। তাহলে এত অব্দি আগে করি। এর জন্য কি হতে পারে বলি, তারপর বলছি। বিল্ডিং কিনেছি মানে বিল্ডিং বাড়ছে, তাই লিখবো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 1,50,000। আগের বছর তোদের আইএসসি বোর্ডে এই মেথডের অঙ্ক এসেছিল, এই অঙ্ক না বলছি, এই মেথড এসেছিল। তো সুতরাং আসে পরীক্ষায় তোদের বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 1,50,000। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 1,40,000। ঠিক আছে তো। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 10,000। আরও থাকে জানিস তো, আরও কি থাকে? কখনো কোন ডেটার্স নিয়ে নেয়, স্টক নিয়ে নেয়, বিল রিসিভেবল নিয়ে নেয়, এরকম অনেক কিছু আইটেম থাকে। সেটা কোশ্চেনে বলে দেয়, তো ঝামেলা নিয়ে দরকার নেই। তো কোশ্চেন যেমন বলি তেমন করবি। তাহলে অ্যাসেটগুলো নিল, তাই তো। তো অ্যাসেট নিয়েছি মানে আমার কোম্পানি অ্যাসেট বাড়ছে, সাথে সাথে লাইবিলিটিও নিয়েছি। লাইবিলিটি নিলে আমার কোম্পানি লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটি বাড়াতে গেলে কী করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে লাইবিলিটির নাম বলেছে এখানে, বলেছে লাইবিলিটি। তাহলে তুই শুধু লাইবিলিটি লেখ, কেন অন্যান্য অঙ্কে বলে দেয় ক্রেডিটার্স। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি তো? তো এই কোশ্চেনে বলে দেবে ক্রেডিটার্স হোক, বিলস পেবেল হোক, যে সমস্ত লাইবিলিটি হয় বলে দেয়। তাহলে কত টাকা? 20,000 টাকা ক্রেডিটে বসে গেল। এবার আমি যদি তোকে বলি, বলতে পারবি আমি এক্স কোম্পানি, তুই ওয়াই কোম্পানি, তা তোর কোম্পানি থেকে আমি কত টাকার অ্যাসেট কিনেছি, বল। 1.5 লাখ আর 1 লাখ, 2,90,000 আর 10, 3 লাখ টাকার অ্যাসেট কিনে তোর কোম্পানি থেকে আমি 3 লাখ টাকার অ্যাসেট কিনেছি। আর তোর কোম্পানি থেকে আমি লাইবিলিটি কত নিয়েছি? 20,000 লাইবিলিটি নিয়েছি 20,000। তাহলে তোর কোম্পানি থেকে আমি নেট কত টাকার অ্যাসেট নিয়েছি? নেট কত নিয়েছি অ্যাসেট? 2,80,000 টাকা নেট অ্যাসেট নিয়েছি। তার মানে এই যে 2,80,000 টাকা বেরোলো না, আমি তোর কোম্পানি থেকে 2,80,000 টাকা নেট অ্যাসেট নিয়েছি। তো শুধু তোর কোম্পানি থেকে অ্যাসেট মানে নিয়েই নেবো, তোকে কিছু দেবো না, কনসিডারেশন দেবো না, দিতে তো হবে। দেখি তোকে কি দিয়েছি। আর একটা কথা বলি, যে পারচেস কনসিডারেশন বলে একটা কথা হয়। তোর কোম্পানি আমি নিয়ে নিলাম, তার বদলে তোকে যদি কিছু দিই, তাকে বলে পারচেস কনসিডারেশন। পেমেন্ট বলে না, পেমেন্টেরই আর একটা ভালো ভাষা পারচেস, মানে কোম্পানির ল্যাঙ্গুয়েজ, পারচেস কনসিডারেশন। তাহলে বোঝা গেল কি বলে? দেখ এখানে কি বলেছে, পারচেস কনসিডারেশন 3,15,000। তার মানে আমি তোকে কত টাকা দিয়েছি? 3,15,000 দিয়েছি। এটা হচ্ছে পারচেস কনসিডারেশনের টাকা। ঠিক আছে তো। এখানে লিখবো, কি লিখবো তোকে বলে দিচ্ছি, কোনো চাপ নিতে হবে না। তার মানে এই যে আমি অ্যাসেট আর লাইবিলিটিগুলো কিনলাম, কার থেকে কিনলাম? তোর থেকে, ওয়াই কোম্পানি থেকে কিনলাম। তাহলে ওয়াই কোম্পানিকে টাকা মেটাতে হবে তো। তাহলে ওয়াই কোম্পানি আমার কাছে কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। তো এখানে লিখবো ওয়াই কোম্পানি। আগেরটা বলেনি, এই অঙ্কে বলেছে ওয়াই লিমিটেড। কত লিখবো? স্যার কত টাকা লিখবো? এখানে বলুন টাকাটা কত লিখবো? তোর থেকে 2,80,000 নিয়েছি, 2,80,000 লিখবো না। কারণ আমি বলবো তোকে, কারণটা বলবো কেন লিখবো না। আমি তোকে কি প্রমিস করেছি? তোকে প্রমিস কি করেছি? কত টাকা পেমেন্ট করবো? 3,15,000, 3,15,000। তো 3,15,000 তো নেবো। আরে তোকে তো আমি প্রমিস করি তোকে 3,15,000 পেমেন্ট করবো, তো তোকে 3,15,000 লিখবো। তাহলে স্যার 2,80,000 কি করতে দিয়েছে? সব বলবো। তোকে আমি 3,15,000 পেমেন্ট করলাম, কিন্তু নিলাম কত তোর থেকে? 2,80,000। তাহলে বল না, তোকে আমি বেশি পেমেন্ট করলাম না কম পেমেন্ট করলাম? কেন বেশি পেমেন্ট করবো তোকে আমি? বেশি পেমেন্ট করবো? কি কারণে? তোর কোম্পানিটা রেপুটেড কোম্পানি, তোর কোম্পানি ভালো রেপুটেশন আছে মার্কেটে। ঠিক আছে, তার মানে কি, যে তোকে যে এক্সট্রা পেমেন্ট করলাম, এতে কিন্তু আমার ক্ষতি হলো, সত্যি আমার ক্ষতি হলো। তোকে আমি এক্সট্রা পেমেন্ট করলে আমার ক্ষতি হলো, কিন্তু ইনিশিয়ালি ক্ষতি হলো, আলটিমেটলি আমার লাভই হলো। কেন? তোর কোম্পানি রেপুটেড কোম্পানি। তোকে যে আমি এক্সট্রা পেমেন্ট করলাম কেন? গুডউইল। আর গুডউইল আমাদের বিজনেসের কি? অ্যাসেট। তাহলে অ্যাসেট কি হয়? ডেবিট হয়। তাহলে গুডউইলটা ডেবিটে বসবে, বুঝতে পারলি তো?
কত টাকা হিসাব করে দেখতে হবে। বলি স্যার কত হবে, তুই বুঝতে পারছিস তো? 3,15,000 টাকা তোকে পেমেন্ট করছি 2,80,000 নিয়ে, কত টাকা? 35,000 গুডউইল। মানে একদম কত ইজি ভাব, তোকে আমি এক্সট্রা পেমেন্ট করবো। কেন পেমেন্ট করবো? তোর মার্কেটে রেপুটেশন আছে। এটা আমার ওয়ান টাইপ অফ লস, কিন্তু ওয়ান টাইপ অফ লস, ঠিক আছে? এটাকে তুই ক্যাপিটাল লসও বলতে পারিস, এটাকে তুই ক্যাপিটাল লসও বলছিস, কোনো ভুল নেই। তো যাই হোক, লস তোর কী হয়, ডেবিট হয়। বা তুই যদি অন্যভাবে ভাবি স্যার এটা তো আমার, আমি কাউকে যদি এক্সট্রা পেমেন্ট করেন, আপনি যদি কাউকে এক্সট্রা পেমেন্ট করেন, আপনার তো বিজনেসের ওই কোম্পানির রেপুটেশন আছে বলেই তো এক্সট্রা পেমেন্ট করলেন, এটা গুডউইল। গুডউইল অ্যাসেট, দেখ দুদিক দিয়ে বুঝতে পারিস ডেবিট কেন হলো। আমাদের ধর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা শর্ট কোশ্চেন আসে, ধর এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, বললো বলো গুডউইল কত টাকা বসবে বা ক্যাপিটাল হিসাব কত হবে, ঠিক আছে? তো আমি এরপরে আর একটা উল্টো অঙ্ক করাবো। উল্টো অঙ্ক কেমন? ধর মানে বুঝলি উল্টো কী করবো, যদি কম পেমেন্ট করে তখন কী হয় বললে, কম পেমেন্ট করলে কোম্পানির কী হবে, আমার কী হবে? ধর তোকে ধর তোর থেকে নিলাম 2,80,000, তোর থেকে নিলাম 2,80,000, তোকে যদি 2,50,000 দিয়ে দিই, তাহলে আমার কি লাভ হলো? তো তার মানে তোর কোম্পানি মার্কেটে কেউ চলছে না, তুই কমে ছেড়ে দিয়েছিস, কমে ছেড়ে দিচ্ছিস, আমার লাভই হলো, বুঝতে পারছিস তো? তাহলে এই পয়েন্টটা বোঝা গেল? বল, আগের অঙ্কটা এটা বলেনি, দেখ আগের অঙ্কটা এটা বলেনি। দেখ বিভিন্ন ধরনের অঙ্ক আমরা যখন অ্যামালগামেশন করবো না, এইগুলো যে এখন এটা করছিস একটু অসুবিধা। অ্যামালগামেশন প্রতিটা অঙ্ক মানে ফার্স্ট অঙ্ক থেকে শুরু করে লাস্ট অঙ্ক এইগুলো নিয়েই আলোচনা করে। হ্যাঁ, তারপরেও আরও কিছু আছে, বাট এইগুলো হচ্ছে ওয়ার্কিংসের পার্ট। তো বুঝতে পারলি কী করে বের করলাম এটা? যেমন এই অঙ্কটাই বলে দিয়েছে আমি কত টাকার অ্যাসেট নিয়েছি, কত টাকার লাইবিলিটি নিয়েছি, এবং বলে দিয়েছি আমি কত টাকা পেমেন্ট করবো। আবার কোনো কোনো অঙ্কে বলে দেয় না কত টাকা পেমেন্ট করবো। যদি না বলতো কত টাকা পেমেন্ট করেছি, তখন এখানে তুই 2,80,000 লিখবি। এখানে বলে দিয়েছে বলে ঘুরে গেল কোশ্চেনটা। আমার কথাটা বুঝতে পারলি না কি বললাম? এখানে বলেছে কত টাকা পেমেন্ট করবো, 3,50,000। যদি না বলতো 3,50,000 পেমেন্ট করেছি, তখন আমি কিন্তু এখানে 2,80,000 লিখতাম, তাহলে এটা আসতো না, গুডউইল আসতো না। এরকম ম্যাটার করে, যখন যত অঙ্ক করবি, ভেরিয়াস টাইপের অঙ্ক করবি, তখন অনেক কিছু পাবি, ঠিক আছে? তো বোঝা গেল এটা। এবার কাজ কি, আর সেরকম কোনো কাজ নেই। এবার কি করতে হবে, এক্স লিমিটেড পেড। এবার এক্স কোম্পানি পে করবে কাকে? ওয়াই কোম্পানিকে পে করবে। কি পেমেন্ট করবে? পারচেস কনসিডারেশন, মানে এই যে 3,15,000 পেমেন্ট করবে, তো পেমেন্ট করতে পারে বিভিন্ন। স্যার এই 3,15,000 মধ্যে কী কী থাকতে পারে? জেনারেলি যেটা থাকে সেটা বলছি, ক্যাশ থাকে, শেয়ার থাকে, ঠিক আছে? তো ডিবেঞ্চার থাকে, ক্যাশ, শেয়ার, ডিবেঞ্চার, শেয়ার ইকুইটি শেয়ার, শেয়ার ডিবেঞ্চার। দেখ না কি বলেছে, দেখ না কি বলেছে এখানে। বলছে 12% ডিবেঞ্চার দিচ্ছে প্রিমিয়াম, মানে ক্যাশও দিচ্ছে না, শেয়ারও দিচ্ছে, পুরোটাই ডিবেঞ্চার দিচ্ছে। তাহলে কি লিখবো জার্নালটা বল? ওয়াই কোম্পানিকে পেমেন্ট করছে, লিখবো ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 3,15,000। তো ডিবেঞ্চারটা কিসে দিচ্ছে? প্রিমিয়ামে দিচ্ছে, তাই তো? এখানে লিখবো 2, কত পার্সেন্ট ডিবেঞ্চার দিচ্ছে? 12% ডিবেঞ্চার। আর এখানে লিখবো 2 সিকিউরিটিস প্রিমিয়াম। কেন সিকিউরিটিস প্রিমিয়াম হয়েছে আশা করি বোঝাতে হবে না। প্রিমিয়ামে যদি ডিবেঞ্চার ইস্যু করে, তাহলে সিকিউরিটিস প্রিমিয়াম কে হয়, যেটা আমরা বহুবার বললাম। তাহলে এখানে নাম্বার অফ ডিবেঞ্চার বের করে দেবো, ওয়ার্কিংস। কত টাকা পেমেন্ট করতে হবে? 3,15,000। এক একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত করে? 100 টাকা করে। 5% প্রিমিয়ামে ডিবেঞ্চার ইস্যু করবো, মানে কত? 105। তো 3,15,000কে 105 দিয়ে ভাগ করতে হবে। থ্রি থাউজেন্ড। তাহলে কতগুলো ডিবেঞ্চার দিচ্ছি ওকে? 3,000 ডিবেঞ্চার দিচ্ছি। তাহলে 3,000 ইন্টু 100 করে কত হচ্ছে? 3 লাখ। তাহলে বাকি ব্যালেন্সটা হচ্ছে 15,000। বোঝা গেল অঙ্কটা? শেষ। এরকম অঙ্ক পরীক্ষায় আসেই, অনায়াসেই আসে, সব অঙ্ক কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। এই দেখ শোন, বলছে এই অঙ্কটার মধ্যে একটু চেঞ্জ বলেছে। কি বলেছে? বলছে যদি পারচেস কনসিডারেশন 2,70,000 হতো, কোথায় পারচেস কনসিডারেশন? এই যে 3,15,000 জায়গায় যদি 2,70,000 হতো, যদি এটা 2,70,000 হতো, তাহলে কি হতো? 1 নম্বর, যদি 2,70,000 তাহলে নিশ্চয়ই অ্যান্সার কিছুটা চেঞ্জ হতো। আর একটা কথা বলেছে, আর কি বলেছে? কোম্পানি তো 12% ডিবেঞ্চার ইস্যু করেছে, এই ডিবেঞ্চার যদি 10% ডিসকাউন্ট ইস্যু করতো, তাহলে কি হতো? বুঝতে পারলি কোশ্চেনটা কি দিয়েছে? ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা একটু। বোঝা গেল কি বললাম? কোশ্চেনটা বুঝেছিস? আরম্ভ করে দিই। বোঝাতে হবে না বেশি, বেশি তো বোঝাতে হবে না, তো বুঝেই গেছিস। স্যার যদি পারচেস করে 2,70,000 হতো, তাহলে এই 3,15,000 জায়গায় 2,70,000 বসে যেত, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 3,15,000 জায়গায় 2,70,000 বসে।
তাহলে দেখ এখানে হিসাব করে যদি বের করি, নেট অ্যাসেট কত বের করেছিলাম মনে আছে? 2,80,000 বের করেছিলাম নেট অ্যাসেটস। পিসি মানে পারচেস কনসিডারেশন কত? 2,70,000। আমি তোর থেকে 2,80,000 টাকা নিয়ে তোকে 2,70,000 টাকা ফেরত দিচ্ছি। তার মানে আমার প্রফিট না লস? আমার প্রফিট। এই প্রফিটটাকে বলা হয় কত টাকা প্রফিট? 10,000 টাকা। এই প্রফিটটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। বুঝতে পারলি তো? অর্থাৎ তোর থেকে 2,80,000 নিয়ে তোকে 2,70,000 পেমেন্ট করলাম, তোকে কম পেমেন্ট করলাম, মানে আমার লাভ, আমার বিজনেসের লাভ তোকে এইটাই বসে, এই লাভটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ, তাই তো? তার মানে এখানে গুডউইল আর আসলো না, তাই তো? হ্যাঁ কি না? এটা গুডউইল আসলো না, ক্যাপিটাল রিজার্ভ আসলো। উপরে লিখেছি জায়গা নেই বলে, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট বলে কত টাকা? 10,000 টাকা। ক্লিয়ার হচ্ছে? হলো তো? তাহলে ওয়াই কোম্পানি কত পেমেন্ট করবো? 2,70,000, হ্যাঁ কি না? কি রে, ওয়াই কোম্পানিকে 2,70,000 পেমেন্ট করতে হবে তো। বলেছে কি ওয়াই কোম্পানিকে ডিবেঞ্চারই দেবো 10% ডিসকাউন্টে, 10% ডিসকাউন্টে। তার মানে এখানে চেঞ্জ করছি, দেখ এদিক টাকা, বোর্ডের দিকে টাকা, 2,70,000 পেমেন্ট করবো 10% ডিসকাউন্ট, মানে কত? 90 সমান, হ্যাঁ কি না? 2,70,000কে 90 দিয়ে ডিভাইড কর, হ্যাঁ 3,000ই হবে। 3,000 তাহলে কত হচ্ছে? 3,000। তাহলে কত? 3,000কে 100 দিয়ে গুণ করে, ঠিকই 3 লাখ, এটা 2,70,000, এটা 3 লাখ। তাহলে প্রিমিয়াম তো আসবে না, ডিসকাউন্ট আসবে, ডিসকাউন্ট ডেবিটে। তাহলে বুঝতে পারলো অঙ্কটা? টাইম লাগলো? ডিসকাউন্ট অন ইস্যু অ্যাকাউন্ট, এই যে এইগুলো করিয়ে দিলাম, তোর বই যত অঙ্ক আছে সব পেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, এই জন্য সব করিয়ে দিলাম। তোকে নে আর একটা অঙ্ক করাবো। দেখ এরপরের কোশ্চেনটা কি বলছে? জুম কার্ডস লিমিটেড ইস্যু 2,000 10% ডিবেঞ্চার অফ ₹100 ইচ ক্রেডিটেড অ্যাজ ফুললি পেড টু দ্য প্রোমোটার্স ফর দেয়ার সার্ভিসেস। মানে একটা কোম্পানি 2,000 ডিবেঞ্চার ইস্যু করছে 100 টাকা দামে, 10% ডিবেঞ্চার। কাদেরকে দিচ্ছে? বলছে প্রোমোটারকে দিচ্ছে, কারণ প্রোমোটাররা যা সার্ভিস দিয়েছে তার জন্য ওদেরকে ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে। তো প্রোমোটারকে ডিবেঞ্চার দিলে জার্নাল কি হয় আমি বলে দিচ্ছি, ইনকর্পোরেশন কস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার। কি বললাম এটা মাথায় রেখে, প্রোমোটারকে যদি ডিবেঞ্চার দেওয়া হয় ইনকর্পোরেশন কস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট লিখে দেয় ছোট্ট, কারণ পরীক্ষায় যদি কখনো এরকম কোশ্চেন চলে আসে অসুবিধা হয়ে যাবে, এই জন্য করে দিলাম। কি লিখলাম? ইনকর্পোরেশন কস্ট অ্যাকাউন্ট ডেবিট, ইনকর্পোরেশন কস্ট অ্যাকাউন্ট ডেবিট টু কত পার্সেন্ট ডিবেঞ্চার? 10% ডিবেঞ্চার্স। কত টাকা? 2,000টা ডিবেঞ্চার 100 টাকা করে হলে হয় 2 লাখ টাকা। বোঝা গেল এই পয়েন্টটা? নেক্সট কি বলেছে? 10% ডিবেঞ্চার অফ ₹100 ইচ ক্রেডিটেড অ্যাজ ফুললি পেড টু দ্য আন্ডার রাইটার্স ফর দেয়ার আন্ডার রাইটিং কমিশন। তো আন্ডার রাইটারের মাধ্যমে কিন্তু আমরা অনেক ডিবেঞ্চার বা শেয়ার বেচি, তো আন্ডার রাইটাররা তার বদলে তো কিছু কনসিডারেশন পাবে, ওরা কমিশন চেয়েছে, কমিশন পাবে, ঠিক আছে? কমিশন দেখ কখনো টাকার মাধ্যমেও পেতে পারে, কখনো শেয়ারও পেতে পারে, কখনো ডিবেঞ্চারও পেতে পারে। তা আন্ডার রাইটারদের যদি কমিশন দেওয়া হয় তাহলে বিজনেসের কি হবে? ওয়ান টাইপ অফ লস বলতে পারিস। আচ্ছা আর একটা কথা বলে দিই, আন্ডার রাইটিং কমিশন হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস, এটা মাথায় রাখতে হবে। আন্ডার রাইটিং কমিশন কি? এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস, ঠিক আছে তো? তো আন্ডার রাইটারদের যখন কমিশন দেওয়া হয় তখন তাকে বলে আন্ডার রাইটিং কমিশন, ঠিক আছে? এটাকে তুই এক্সপেন্স হিসেবেও ডেবিট করতে পারিস, বা তুই এটাকে ক্ষতি বলতে লস তাও ডেবিট করতে পারিস, ঠিক আছে তো? তো আন্ডার রাইটিং কমিশন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 1,000টা ডিবেঞ্চার দিচ্ছি 100 টাকা দাম, মানে 1 লাখ টাকা। টু কি লিখবো? টু 10% ডিবেঞ্চার্স। অঙ্ক শেষ, বুঝতে পারিস ব্যাপারটা কি করলাম? তার মানে কি বললাম? প্রোমোটারদের যদি ডিবেঞ্চার দিই জার্নাল অফ ইনকর্পোরেশন কস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এবার যদি আন্ডার রাইটারদের যদি আন্ডার রাইটিং কমিশন দিই, আন্ডার রাইটিং কমিশনের জন্য যদি ডিবেঞ্চার দিই তাহলে কি হবে? ওই একই আন্ডার রাইটিং কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এবার একটা কথা বলে দিই, এখানে কি বললাম? আন্ডার রাইটিং কমিশন কি? এটা কি বললাম কিছুক্ষণ আগে? এটা হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস। এটা কি? এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস। যত ফিকটিসিয়াস অ্যাসেট থাকে
সমস্ত ফিক্টিশিয়াস অ্যাসেটকে আমাদের রাইট অফ করা উচিত। যা যেমন ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, ওটাও কিন্তু এক ধরনের ফিক্টিশিয়াস অ্যাসেট। যতগুলো ফিক্টিশিয়াস অ্যাসেট থাকে সমস্ত ফিক্টিশিয়াস অ্যাসেটকে আমাদের রাইট অফ করতে হয়, ঠিক আছে? এমন না, ঠিক আছে, রাইট অফ করতে হয়। তো দেখ, ফিক্টিশিয়াস অ্যাসেটকে যে রাইট অফ করে, এখানে যেমন আন্ডার রাইটিং কমিশন আছে, ফিক্টিশিয়াস অ্যাসেটকে রাইট অফ করতে হয় কি দিয়ে? প্রফিট অ্যান্ড লস দিয়ে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। কি বললাম? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দিয়ে রাইট অফ করতে হবে, করে ফেল। তাহলে প্রফিট অ্যান্ড লস দিয়ে যদি রাইট অফ করিস, তার মানে ভাব প্রফিট অ্যান্ড লস থেকে যদি টাকাটা নিস, এই আন্ডার রাইটিং কমিশন কত? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা যদি প্রফিট অ্যান্ড লস থেকে যদি বের করে নিস, তাহলে প্রফিট অ্যান্ড লস বাড়বে না কমবে? প্রফিট অ্যান্ড লস কী করে বাড়বে? প্রফিট অ্যান্ড লসে যত টাকা ছিল তার থেকে যদি 1 লাখ টাকা বের করে নিস, প্রফিট অ্যান্ড লস বাড়বে? আবার বলছি, আন্ডার রাইটিং কমিশন হচ্ছে ফিক্টিশিয়াস অ্যাসেটস। ফিক্টিশিয়াস অ্যাসেটস কোম্পানি ব্যালেন্স শিটে দেখানো যায় না, ওটাকে প্রতি বছর রাইট অফ করতে হয়, রাইট অফ করতে হয়, রাইট অফ, ঠিক আছে? তো দেখা গেলো আমি এই আন্ডার রাইটিং কমিশন রাইট অফ করার নিয়ম হচ্ছে, তোকে বলে দেয় কখনো কখনো কোশ্চেনে বলে দেবে যে তুমি এই বছর এত টাকা রাইট অফ করো। যদি বলে দেয় ভালো, আর না বলে দিলে পুরো টাকাই রাইট অফ করবো। পুরো টাকা মানে পুরো 1 লাখ টাকাই রাইট অফ করতে হবে। এই আন্ডার রাইটিং কমিশন রাইট অফ করতে হয় প্রফিট থেকে, কোম্পানির যা প্রফিট থাকে প্রফিট থেকে রাইট অফ করতে হবে। যদি দেখা গেল ধর সাপোজ ধর আমার প্রফিটে ধর এবছর 50,000 টাকা আছে, কিন্তু আমার রাইট অফ করতে হবে কত? 1 লাখ টাকা। সম্ভব পুরো? তাহলে এই বছর 50,000 রাইট অফ করো, বাকি 50,000 পরের বছর রাইট অফ করবো। কী বললে বোঝা যাচ্ছে তো? তো এই কোশ্চেন তো কিছু বলেনি প্রফিটে কত টাকা আছে, আমি মনে করছি প্রফিটে মানে আনলিমিটেড ব্যালেন্স আছে, তাহলে আমি পুরো টাকাটাই প্রফিট থেকে সরিয়ে নিচ্ছি। তার মানে প্রফিট থেকে নিয়ে নিলে প্রফিট ক্রেডিট ব্যালেন্স, প্রফিট কমে যাচ্ছে, প্রফিট কমাতে গেলে ডেবিট করতে হয়। জার্নাল হবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডেবিট কত? 1 লাখ টাকা টু আন্ডার রাইটিং কমিশন। কি বললাম? টু অঙ্কটা শেষ হয়ে গেছে। আবার বলছি, আন্ডার রাইটিং কমিশন হচ্ছে এক ধরনের ফিক্টিশিয়াস অ্যাসেট। যে কোনো ফিক্টিশিয়াস অ্যাসেট প্রফিট অ্যান্ড লস থেকে রাইট অফ করতে হয়, রাইট অফ করতে হয়। প্রফিট অ্যান্ড লস থেকে রাইট অফ করবো মানে প্রফিট অ্যান্ড লস থেকে টাকাটা নেবো, তাহলে প্রফিট অ্যান্ড লসে যত টাকা পড়েছিল অর্থাৎ প্রফিটে যত টাকা পড়েছিল প্রফিট কমে যাবে, প্রফিটকে কমাতে গেলে ডেবিট করতে হবে। প্রফিটটা ডেবিট করলাম, আন্ডার রাইটিং কমিশন ক্রেডিট করলাম। এই হলো অঙ্ক। অঙ্কটা বুঝে নে ভালো করে, ইজি অঙ্ক ছিল, খুব ইজি অঙ্ক ছিল। তো দেখ আজকে লাস্ট অঙ্ক বলছে GWK লিমিটেড পারচেস অ্যাসেট ওয়ার্থ রুপিস 4,50,000। আচ্ছা আমি কোশ্চেনটা পুরোটা লিখিনি, মানে বলেছে তুমি পারচেসিং কোম্পানির বইতে এন্ট্রি করতে, মানে যে পারচেস করেছে তার বইতে এন্ট্রি করতে। লাস্টে লিখিনি, মুখে বলে দেবো বলে লিখিনি। এটা একটা কোশ্চেন দিয়েছে, বলেছে তুমি জার্নাল করো পারচেসিং কোম্পানির বইতে। তোকে পারচেসিং কোম্পানির বইতেই দেয় অঙ্ক, যেমন এতগুলো যে অঙ্ক করলাম সব পারচেসিং কোম্পানির বইতে এন্ট্রি করেছে। তো যাই হোক, GWK লিমিটেড পারচেস করেছে অ্যাসেট, পারচেস কার বইতে করছে আগে লিখে দিই, বুঝতে অসুবিধা হলে। ইন দ্য বুকস অফ কি বললাম? GWK লিমিটেড, বোঝা গেল তো? জার্নাল করছে, বলছে GWK লিমিটেড পারচেস করেছে অ্যাসেট। কত টাকার অ্যাসেট পারচেস করেছে? 4,50,000। তাহলে জার্নাল কি হবে? অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? কি রে, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট 4,50,000। শুধু অ্যাসেট কে নি, পাশাপাশি লাইবিলিটিও নিয়েছে 35,000। লিখবো নিচে, লিখবো টু লাইবিলিটিস 35,000। বোঝা যাচ্ছে তো? তাহলে নেট অ্যাসেট কত নিয়েছে বল দেখে, এখান থেকে বলতে পারবি? 4,15,000। 4,15,000 টাকা নেট অ্যাসেট। এই যে 4,50,000 থেকে 35 বাদ দিই, তাহলে 4,15,000 হচ্ছে। 4,15,000 টাকা নেট অ্যাসেট কিনেছে। এবার প্রশ্ন হলো কার থেকে অ্যাসেটগুলো কিনেছে? বিজনেসটা KLM কোম্পানি, তাই তো? লিখবো কি? টু KLM কোম্পানি অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? এর থেকেই তো কিনেছে KLM কোম্পানি। কিন্তু প্রশ্ন হচ্ছে কোশ্চেনে কি পারচেস কনসিডারেশন বলে দিয়েছে কিছু? না, কোশ্চেনে বলেনি। কোশ্চেনটা ভালো করে পড়, কোথায় বলেছে পারচেস কনসিডারেশন? ও হ্যাঁ, এই তো ভাই 4 লাখ টাকা, দেখি 4 লাখ টাকা বলেছে। তাহলে এখানে লিখবো 4 লাখ টাকা। তার মানে 4 লাখ টাকার এই যে নেট অ্যাসেট কত দেখা যাক। নেট অ্যাসেট 4,15,000। নেট অ্যাসেট বেরোলো 4,15,000। 4,15,000 অ্যাসেট নিয়ে 4 লাখ টাকা পেমেন্ট করেছে। তার মানে কি লাভ হয়েছে? 15,000 টাকা। এটাকে কি বলে? ক্যাপিটাল রিজার্ভ, হ্যাঁ কি না? ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ তো ক্রেডিট বসবে, লিখবো টু ক্যাপিটাল রিজার্ভ 15,000। ক্লিয়ার?
হয়ে গেল। লাস্ট এন্ট্রি করব। এবার লিখবো KLM কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 4 লাখ টাকা। এবার ওকে যে পেমেন্ট করব, কিসের মাধ্যমে পেমেন্ট করব? বলে যে দেখ ডিবেঞ্চার দেবো, ডিবেঞ্চার ওকে ডিবেঞ্চার ইস্যু করবো 10% প্রিমিয়ামে। তাহলে 10% প্রিমিয়াম এখানে লিখবো 12% ডিবেঞ্চার, হ্যাঁ কি না? 2 সিকিউরিটিজ প্রিমিয়াম, বুঝতে পারছিস? তার মানে প্রথমে কি লিখতাম? নাম্বার অফ ডিবেঞ্চার বের করতাম, হ্যাঁ কি না? ওকে কত টাকা পেমেন্ট করতে হবে? 4 লাখ টাকা। কত পার্সেন্ট প্রিমিয়ামে? 10% প্রিমিয়াম, মানে 100 টাকা 10% প্রিমিয়াম মানে কত? 110। 100 টাকা ছিল, 10% প্রিমিয়াম মানে 110। 4 লাখ ডিভাইড বাই 110 কত হচ্ছে? 3636। কতগুলো ডিবেঞ্চার? 3636 ডিবেঞ্চার। তার মানে ডিবেঞ্চারে কত বসবে তোর? 3636 এর সঙ্গে কত গুণ করবো? 100। 363636 363 লেখ, 363636। ঠিক আছে, তো বাকিটা ব্যালেন্স করে দে। 36364 36364 বোঝা গেল? বোঝা গেল অঙ্কটা? বল, এত অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে তো? বলছে এরপরে দেখ শোন, এরপরে কি বলেছে? এরপরে একটা লাইন বলেছে, জাস্ট সেরকম কোনো কাজ নেই, বাট বলেছে, বলছে দ্য ডিবেঞ্চার্স অফ GWK লিমিটেড, মানে যে পারচেস করছে সে, আর কোটেড ইন দ্য মার্কেট, ওর এক একটা ডিবেঞ্চার মার্কেটে, ওর এক একটা ডিবেঞ্চারের দাম কত করে? 140 টাকা। বলে স্যার এর জন্য কি করব? যদি কোশ্চেনে কিছু বলে না দিত যে ডিবেঞ্চারটা যে ইস্যু করছি কিসে, প্রিমিয়ামে না ডিসকাউন্টে নাকি পারে, যদি কোশ্চেন না বলতো, কিন্তু বলেছে প্রিমিয়ামে ইস্যু করেছে, যদি না বলতো তখন নিচে 110-এর জায়গায় 140 দিয়ে ডিভাইড করতাম। বোঝা গেল? এইটাই মানে ফাও দিয়েছে ই অঙ্কে, কিন্তু ফাও তখন হতো না যদি এরা না বলেই তো। ডিবেঞ্চার কিসে ইস্যু করেছে কোশ্চেনে বলে না দিলে আমরা ওখানে 140 দিয়ে ভাগ করতাম, ব্যাস শেষ। হোমওয়ার্কগুলো করে নিবি, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে এই টপিকটা শেষ হয়ে যাবে।